Okay, hello students, welcome to Amader school. আমি Faraby, তোমাদের পার্সোনাল IELTS ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম হচ্ছে কেমব্রিজ 13 এই বইটা সলভ করার উপরে। আমরা রিডিং এর একটা সেকশন করতে যাচ্ছি। কেমব্রিজ 13 রিডিং কেমব্রিজ 13 এর যে একাডেমিক বইটা আছে সেই একাডেমিক বইটার টেস্ট 1 এর প্যাসেজ 1টা আমরা সলভ করেছি এর আগের একটা ভিডিওতে। সেটার লিংক নিচে দেওয়া আছে। আজকে আমরা করতে যাচ্ছি এর পরবর্তী ভিডিওটা, অর্থাৎ পরের প্যাসেজটাকে আজকে আমরা সলভ করব। কেমব্রিজ 13 একাডেমিক টেস্ট 1 প্যাসেজ 2, পেজ নম্বর হচ্ছে 20 to 23। আচ্ছা, একাডেমিক কথাটা আমি একটু লিখে রাখি, এটা সংক্ষেপে এসি। আচ্ছা, এবার রিডিং প্যাসেজ যখন তোমরা শুরু করতে যাচ্ছ তখন কিছু স্টেপ ফলো করতে হয়। ওই স্টেপসগুলোকে আমি একটা ভিডিওতে, ছোট একটা ভিডিওতে করে, ওটার উপর একটা ভিডিও করে আমি এই চ্যানেলে আমাদের আছে, ওটার লিঙ্কও তোমরা নিচে পাবে। সো তোমরা যদি না জেনে থাকো কীভাবে শুরু করতে হয় বা ওই ভিডিওটা যদি না দেখে থাকো, আমার রেকমেন্ডেশন হচ্ছে ওই ভিডিওটা দেখে তারপর তোমরা আমার আজকের এই ভিডিওটা শুরু করো। ওকে, তো এবার আমরা আজকের এই ভিডিওটা, আজকের এই প্যাসেজটার দিকে একটু তাকাই। কেমব্রিজ 13 একাডেমিক বইটার রিডিং টেস্ট 1 রিডিং প্যাসেজ 2, এটা আজকে আমরা সলভ করতে যাচ্ছি। তো এই প্যাসেজটা খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ বিভিন্ন কারণে। তো এটা তার কারণ হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কোয়েশ্চেন টাইপ আছে, ওগুলোর মধ্যে আমরা সলভ করব। আমাদের এই আজকের ভিডিওটা হচ্ছে 2 পার্ট ভিডিও, প্রথম ভিডিও যেখানে আমরা প্রথম একটা কোয়েশ্চেন টাইপকে সলভ করব। আমরা করব হচ্ছে 14 থেকে 19 পর্যন্ত এই কোয়েশ্চেন টাইপগুলোকে এখন আমরা এই ভিডিওতে সলভ করব। পরের ভিডিওতে আমরা বাকি যে কোয়েশ্চেনগুলো আছে, অর্থাৎ 20 থেকে 23 পর্যন্ত, অ্যাকচুয়ালি 20 থেকে 26 পর্যন্ত, এই 6টা কোয়েশ্চেন আমরা পরের ভিডিওটাতে পার্ট 2টাতে সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা পার্ট 1টা শুরু করতে থাকি। রিডিং প্যাসেজের নিয়ম অনুযায়ী, রিডিং টেস্টের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে পড়ে ফেলবো হচ্ছে হেডলাইনটা। এবং হেডলাইনটা হচ্ছে চমৎকার একটা হেডলাইন, জাস্ট লিসেন টু ইট। আমি আশা করছি তোমাদের সবার কাছে এই বইটা আছে। যার কাছে এই বইটা নেই, এই বইটার বা এই প্যাসেজটার একটা সফট ডক ফাইলের লিঙ্কও আমি এই ভিডিওটার সাথে আপলোড করে দিচ্ছি। সেটা তোমরা যদি বই সাথে না থাকে তোমরা একটু ডাউনলোড করে ওই বইটার সামনে, এই পেজটার সামনে রেখে তারপর আমাদের পড়া শুরু করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেস্ট শুরু হয়ে গেছে 20 নম্বর পেজে, বা 20 নম্বর পেজে আমাদের প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমাদের প্যাসেজ শুরু অ্যাকচুয়ালি 21 নম্বর পেজ থেকে। তাহলে 21 নম্বর পেজে আমরা পাচ্ছি কি আমাদের প্যাসেজটা 21 পেজ। প্রথমে আমরা হেডলাইনটা পড়বো। ইন্টারেস্টিং একটা হেডলাইন, খেয়াল করো। হেডলাইন হচ্ছে why being bored is stimulating and useful too. Why being bored is stimulating and useful too. এই কথাটাকে আমি কেন ইন্টারেস্টিং বলছি, তার কারণ হচ্ছে তোমরা যদি মিনিং খেয়াল করো তাহলে এখানে একটা শব্দ হচ্ছে বোর্ড। why being bored, এই কথাটার মানে হচ্ছে কেন being bored। bored মানে আমরা জানি বিরক্ত, ঠিক আছে, একঘেয়ে লাগে, এটাকে বোর্ড বা বোরিং বলে। তো বোর্ড মানে তোমার হচ্ছে কি বিরক্ত লাগতেছে বা একঘেয়ে লাগতেছে। কেন একঘেয়ে লাগাটা, বিং বোর্ড, কেন একঘেয়ে লাগাটা ইজ স্টিমুলেটিং। এবং স্টিমুলেটিং শব্দটার মিনিং হচ্ছে যেটা উদ্দীপনা জাগায় বা উত্তেজনা সৃষ্টি করে। খেয়াল করো জিনিসটা, তুমি যদি বোর হয়ে থাকো তার মানে হচ্ছে তোমার মধ্যে কোনো উদ্দীপনা নাই। তাহলে হেডলাইন বলছে বোরিং হয়ে থাকাটাই আসলে উদ্দীপনা জাগানিয়া। মানে এটা একটা আরেকটার সাথে আসলে কি হলো না, ঠিক মিলল না, রাইট? আমরা এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো। প্যাসেজে নিশ্চয়ই এটাকে ব্যাখ্যা করা আছে। why being bored is stimulating, কেন একঘেয়ে লাগাটা খুব উত্তেজনাপূর্ণ একটা জিনিস বা উদ্দীপনা জাগানি একটা জিনিস, and useful too, এবং এই বোর হওয়াটা আসলে বেশ কাজে লাগার মতো একটা ব্যাপারও বটে। মানে এটা কি, এই হেডলাইনটাই বেশ ইন্টারেস্টিং একটা হেডলাইন। এরপর একটা সাব হেডলাইন আছে, সেটাও আমরা একটু পড়ে নিই। This most common of emotions is turning out to be more interesting than we thought. This most common of emotion, এই কথাটাকে একটু আন্ডারলাইন করো। This most common of emotions বলতে কাকে বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে এই being bored হওয়াটাকে। This most common of emotion মানে হচ্ছে এই যে সবচেয়ে কমন ইমোশনগুলোর মধ্যে একটি, বা সবচেয়ে কমন ইমোশনের মধ্যে একটি, এটা ইজ টার্নিং আউট টু বি,
টার্নিং আউট টু বি মানে হচ্ছে টার্নিং আউট মানে যেটাকে হঠাৎ করে মনে হওয়া বা পরিণত হওয়া। তাহলে এই মোস্ট কমন অফ ইমোশন আন্ডারলাইন করে ওটার উপরে বোরিং লিখে রাখো বা বোর্ড লিখে রাখো। তাহলে বোর্ড হওয়াটা ইজ টার্নিং আউট টু বি, মনে হচ্ছে বা হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, মোর ইন্টারেস্টিং। বোরিং হওয়াটা আসলে হয়ে যাচ্ছে বেশি ইন্টারেস্টিং দেন উই থট, আমরা যা ভেবেছি তার তুলনায়। তাহলে এই যে বোর হওয়াটা এটা আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং এতটা ইন্টারেস্টিং যেটা আমরা এর আগে কখনো ভাবিনি। এটুকু পরে একটা দম নাও, প্যাসেজটা কি নিয়ে আলোচনা করবে একটু চিন্তা করো। এই প্যাসেজে অবশ্যই বোরিং নিয়ে আলোচনা করবে বা বোর হওয়া নিয়ে আলোচনা করবে। বাট বোর হওয়ার এই আলোচনাটা তোমাদেরকে আরো বোর করবেন না, কারণ ওরা বলতে চাচ্ছে বোরিং হওয়ার এই ব্যাপারগুলো নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার আছে, ওই ব্যাপারগুলো এই প্যাসেজে আলোচনা করবে। তাহলে এই প্যাসেজে আসবে বোরিংনেস, বোরিং জিনিসটা কীভাবে ইউজফুল হতে পারে এবং বোরিং জিনিসটা কেন আসলে ইন্টারেস্টিং। ওকে, এটুকু বোঝার পরে আমরা এবার চলে যাবো কোশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে। এখন যে কোশ্চেনের ইনস্ট্রাকশন বা কোশ্চেনটা আমরা সলভ করবো সেটা একটা ইউনিক কোশ্চেন এই কারণে, আর বাকি সকল কোশ্চেনই বা সকল কোশ্চেন টাইপই প্যাসেজ আগে আসে এবং তারপরে ওই কোশ্চেন টাইপগুলো থাকে। এটা একমাত্র কোশ্চেন টাইপ যেটা প্যাসেজের আগে উপস্থিত হয়। এই কোশ্চেন টাইপটা হচ্ছে তোমাদের সবার প্রিয় লিস্ট অফ হেডিং বা হেডিং ম্যাচিং টাইপের কোশ্চেন টাইপ। চলো ইনস্ট্রাকশন পড়া যাক, তারপর আমরা বিবেচনা করবো এখানে আসলে আমাদের কি করতে হচ্ছে। প্যাসেজটা বা কোশ্চেনটা আছে 20 পেজে, আগের পেজে অ্যাকচুয়ালি কোশ্চেন হচ্ছে 20 পেজে, পেজ 20। ওকে, দেখো ইনস্ট্রাকশন পড়ছে। You should spend about 20 minutes on question 20 to 14 to 26, which are based on reading passage 2 on page 21 and 22. Question 14 to 19. Reading passage 2 has 6 paragraphs, A to F. Choose the correct headline for each paragraph from the list of headings below. Write the correct number 1 to 8. এই 1 to 8 কথাটা রোমান অক্ষরে লেখা আছে ইন বক্সেস 14 to 19 অন ইউর অ্যান্সার শিট। তারপরে লিস্ট অফ হেডিং একটা দেওয়া আছে এবং তারপর প্যারাগ্রাফগুলোর নাম দেওয়া আছে, ঠিক এভাবে। এবার কোশ্চেন হচ্ছে 14 থেকে 19 পর্যন্ত। 14 থেকে 19 পর্যন্ত কোশ্চেনগুলোর পাশে প্যারাগ্রাফ এ বি সি ডি ই এফ দেওয়া আছে। তোমাদের আজকের প্যাসেজটা এই 6টা প্যারাগ্রাফে ডিভাইডেড। এই প্যারাগ্রাফগুলোর জন্য উপরে লিস্ট অফ হেডিং বা শিরোনামের একটা লিস্ট দেওয়া আছে। কাজটা খুব সহজ, তোমাদের এক একটা প্যারাগ্রাফের জন্য এক একটা শিরোনাম খুঁজে বের করতে হবে। ব্যাপারটা আমি বোঝা অনেকটা এইভাবে। ফর ইনস্টেন্স, তুমি কল্পনা করো যে তুমি একটা পত্রিকার অফিসে কাজ করছো। আজকে সকালে আজকে পত্রিকাটা পাবলিশ হবে, পত্রিকাটা অনেকগুলো খবর আছে, কিন্তু কোনো খবরেরই কি দেয় নাই, শিরোনাম দেয় নাই। এবার তোমার এডিটর তোমাকে একটা লিস্ট অফ শিরোনামস দিয়ে বলে দিল এই খবরগুলো পড়ে পড়ে কোন খবরে কোন হেডলাইন বসবে বসিয়ে দাও। তুমি কিভাবে করবে জিনিসটা? অবভিয়াসলি তোমাকে ভালো করে খবরটা 2-3 বার পড়তে হবে, তারপর হয়তো তোমাকে এক কাপ চা খেতে হবে, একটু ঘুরে আসতে হবে, তারপর তুমি একটা হেডলাইনকে চুজ করে ফেলতে পারবা যে না, এই হেডলাইনটা হচ্ছে সবচেয়ে ভালো। রিডিংয়েও তোমাকে একই কাজ করতে হবে। তোমাদের আজকের এই প্যাসেজটা হোয়াই বিং বোর্ড ইজ স্টিমুলেটিং অ্যান্ড ইউজফুল টু, এই প্যাসেজটা 6টা প্যারাগ্রাফ দেওয়া আছে। 6টা প্যারাগ্রাফের প্রত্যেকটাতেই ইউনিক কিছু তথ্য দেওয়া আছে। ওই প্যারাগ্রাফগুলো তোমাদের আসলে পড়া উচিত, 2-3 বার করে পড়া উচিত, একটু আরাম করে রিল্যাক্স করা উচিত, চিন্তা করা উচিত, 2-3 জনের সাথে একটু কনভারসেশন করা উচিত যে কী হতে পারে, দেন তোমাদের এক একটা শিরোনাম এখান থেকে চুজ করা উচিত। এই গল্পটা ঝামেলা হচ্ছে যে তোমরা একটাই সমস্যা, দুটো সমস্যা একচুয়ালি। 1 নম্বর সমস্যা হচ্ছে তোমরা এত সময় পাবে না আরাম করে পড়ার জন্য, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে তুমি কারোর সাথে কনসাল্ট করতে পারবে না, এক্সামিনেশনটা তোমাকে একা দিতে হবে। সো আমরা এটাকে কীভাবে করবো? আমাদেরকে এটা করার জন্য কিছু প্রসেস বা স্টেপ ফলো করতে হবে। যদি আমরা এগুলো না করি তাহলে 20 মিনিটসের মধ্যে কোশ্চেন্সগুলোকে কভার করা বেশ টাফ হয়ে যায়। লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা, তোমরা সময়ের মধ্যে জিনিসটা সলভ করতে পারো না। আমি আজকে একটু সাজেশন দেবো কীভাবে সময়ের মধ্যে সলভ করা উচিত বা কীভাবে করা যেতে পারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লিস্ট অফ হেডিং এর জন্য তোমরা প্রথম যে জিনিসটা করবে সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা প্যারাগ্রাফ মানে প্রথম থেকেই যে একদম সিরিয়ালি প্রত্যেকটা প্যারাগ্রাফের অ্যান্সার দিয়ে আসতে হবে এরকম কোনো মাথার দিব্যি কেউ তোমাদেরকে দিচ্ছে না। তার মানে তোমার কাছে যে প্যারাগ্রাফটা সহজ মনে হতে পারে তুমি সেই প্যারাগ্রাফের হেডলাইন আগে নিয়ে আসতে পারো। এর মানে কি? এর মানে হচ্ছে আমার সাজেশন হচ্ছে এই লিস্ট অফ হেডিং এর প্রসেসটা সলভ করার ক্ষেত্রে তোমরা প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফগুলোকে আগে দেবে।
তোমরা একটু দেখো এই 6টা প্যারাগ্রাফের সবগুলো কি একই সাইজের নাকি ছোট বড় আছে। যদি তোমরা কোনো প্যারাগ্রাফ দেখো যেটা বেশ ছোট আকৃতির, সেই প্যারাগ্রাফটার হেডলাইন আগে দেওয়ার চেষ্টা করো। কেন? কারণ ছোট প্যারাগ্রাফগুলোতে অল্প সেন্টেন্স থাকে, ধরো 4টা সেন্টেন্সের মতো আছে, 4টা বড় বড় সেন্টেন্স বা 4টা সেন্টেন্স। একটা কোশ্চেন সলভ করার জন্য 4টা পর্যন্ত সেন্টেন্স আসলে তুমি পড়তে পারো, ইউ ক্যান এফোর্ড দ্যাট। সো 4টা সেন্টেন্সের মধ্যে তুমি যদি পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলতে পারো, তাহলে তোমাকে কিন্তু কনফিউজ করার জায়গায় কম, তোমার মধ্যে কোনো এই হেজিটেশনটা নাই যে তোমার কোনো ইনফরমেশন বাদ পড়লো কিনা। তাই ছোট প্যারাগ্রাফগুলোকে আগে সলভ করার চেষ্টা করবো। তোমরা যদি লাকি হও, যদি দেখো যে কোনো ক্ষেত্রে তোমাদের অনেকগুলো প্যারাগ্রাফের একটা প্যাসেজ সলভ করতে হচ্ছে, হেডলাইন চুজ করতে হচ্ছে, দেখবে সেখানে কয়েকটা ছোট প্যারাগ্রাফ থাকতে পারে। বাট যদি তোমার প্যারাগ্রাফের সংখ্যা কম হয়, যেমন 6টা বা 5টা, সেক্ষেত্রে হায়েস্ট হয়তো একটা প্যারাগ্রাফ ছোট থাকতে পারে। তো যাই হোক, সেই ছোট প্যারাগ্রাফটাই তুমি আগে সলভ করে ফেলার চেষ্টা করবো। যেমন তোমরা এই প্যাসেজটার দিকে যদি তাকাও, তাহলে দেখতে পাবো যে এই প্যারাগ্রাফটা মাঝারি সাইজের, বিটাও মাঝারি, সি মাঝারি, ডি একটু বড় সাইজের প্যারাগ্রাফ, ই বেশ বড় প্যারাগ্রাফ একটা, ই সবচেয়ে বড় অ্যাকচুয়ালি, এফ হচ্ছে সবচেয়ে ছোট একটা প্যারাগ্রাফ। এবার আমার থিওরি অনুযায়ী তোমার আগে সলভ করার কথা এফ প্যারাগ্রাফটা। বাট তোমার মধ্যে প্রশ্ন যাচ্ছে, আমি যদি প্রথমেই শেষ প্যারাগ্রাফটা পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি কিছু বুঝবো আগের প্যারাগ্রাফগুলো না পড়লে? অ্যাকচুয়ালি বুঝবা। কেন? তার কারণ হচ্ছে ওরা যেহেতু তোমাকে লিস্ট অফ হেডিং টাইপের কোশ্চেন সলভ করতে দিচ্ছে, তার মানে প্রতিটা প্যারাগ্রাফেই ইউনিক তথ্য আছে এবং প্রতিটা প্যারাগ্রাফের হেডলাইন কিন্তু কোনো মতেই অন্যটার সাথে ম্যাচ করবে না। তার মানে তুমি যদি শেষের প্যারাগ্রাফটা পড়ো, সেটাতে এমন ইউনিক ইনফরমেশন আছে যেটা অন্যদের সাথে মিলবে না। সো টেকনিক্যালি তুমি এটারও হেডলাইন আগে করে ফেলতে পারো। আর প্যাসেজের হেডলাইন যেহেতু তুমি জানো, তুমি আগে থেকে জেনে যাচ্ছ যে এই প্যাসেজটা কী নিয়ে আসলে আলোচনা করছে। যেমন আমরা জানি এটা বোরিং নিয়ে আলোচনা করছে, স্টিমুলেশন বা এই টাইপের ইমোশন নিয়ে আলোচনা করছে। সো চলো আমরা এফ প্যারাগ্রাফটা একটু পড়ার চেষ্টা করি। এফ প্যারাগ্রাফটা ছোট একটা প্যারাগ্রাফ, এটা আমরা পুরোটা এখন পড়বো। লেটস ট্রাই দ্যাট। Psychologist Francis Weimelsfelder, এইগুলো নামগুলো পড়ার ক্ষেত্রে বেশি সময় নষ্ট করার কিচ্ছু নাই। এটাকে FW তুমি পড়ে ফেলতে পারো, কারণ রিডিংয়ে তুমি উচ্চারণ কীভাবে করছো এটার উপর কোনো স্কোর নাই। সো সাইকোলজিস্ট FW speculates that our over-connected lifestyle might even be a new source of boredom. এখানে একটা শব্দ হচ্ছে স্পেকুলেটস। স্পেকুলেটস শব্দটার মানে কি? স্পেকুলেট এটা একটা ভার্ব, সংক্ষেপে ভি লিখে রাখছি। এর মানে হচ্ছে অনুমান করা বা কল্পনা করা। সো এটার একটা সিনোনিম হচ্ছে গেইজ বা ইমাজিন, রাইট? আচ্ছা, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলতে হবে। রিডিংয়ে দেখবে প্রচুর তোমাদের ভোকাবুলারিগুলো আসছে, সাথে সাথে তুমি যদি ওগুলো দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে ফেলতে পারো, তাহলে ওটা তোমাদের ভোকাবুলারিগুলো মনে থাকবে বেশি। এটা আমার থিওরি না, এটা অনেক পুরনো একজন ব্যক্তির থিওরি, তার ব্যাপারে আমরা আরেকদিন আলোচনা করব। তো সাইকোলজিস্ট FW স্পেকুলেটস বা অনুমান করেছেন যে আওয়ার ওভার কানেক্টেড লাইফস্টাইল মানে কি? মানে আমাদের যে লাইফস্টাইলটা বর্তমানে, সেটাকে তারা বলছে ওভার কানেক্টেড। একটা হচ্ছে কানেক্টেড লাইফস্টাইল, মানে আমার সাথে তোমার লাইফটা কানেক্টেড, অর্থাৎ আমি কি করছি সেটা তুমি জানো, তুমি কি করছো আমি সেটা জানি। এটা হচ্ছে কানেক্টেড লাইফস্টাইল। ওভার কানেক্টেড মানে কি? মানে আমি যা করছি তার সব কিছু টু দি পয়েন্ট তুমি জানো, তুমি যা করছো তার টু দি পয়েন্ট এভরি সেকেন্ডসের ব্যাপার মোটামুটি আমি জানি। এটা হচ্ছে ওভার কানেক্টেড, যেটা দরকার নাই। যতটা কানেকশনের দরকার নেই তার থেকে বেশি কানেকশন হওয়াটাই হচ্ছে ওভার কানেক্টেড। আমাদের লাইফস্টাইলকে ওভার কানেক্টেড কেন বললো? কারণ ফেসবুক। কল্পনা করো তুমি যেখানে যাচ্ছ, ফর ইনস্টেন্স তোমার এক বন্ধু আছে, সে বন্ধুর নাম হচ্ছে মোকলেসের সাথে তুমি ফেসবুকে কানেক্টেড। তুমি সকালবেলা দেখলা মোকলেস অফিসে যাচ্ছে, একটু পরে দেখছিলা মোকলেস লিখেছে সে জ্যামে আটকে আছে। তারপরে দেখতে পাচ্ছ মোকলেস আকাশের দিকে তাকিয়ে আছে, মোকলেস এখন গান শুনছে, মোকলেস অফিসে লেট করে এসেছে, মোকলেসের অফিসের বস তাকে বকতেছে। এত তথ্য কি তোমার জানার দরকার আছে? বাট তুমি এগুলো জানো। কিভাবে জানো? ফেসবুকের কারণে। অর্থাৎ ফেসবুকের কারণে আমরা বর্তমানে ওভার কানেক্টেড টু ইচ আদার। তো এইটাই বললো যে আমাদের যে লাইফস্টাইলটা, যেটা কিনা ওভার কানেক্টেড, আর ওভার কানেক্টেড লাইফস্টাইল মাইট ইভেন হয়তো বি এ নিউ সোর্স অফ বোর্ডম। আমাদের এই ওভার কানেক্টেড লাইফস্টাইলটাই হয়তো নতুন একটা সোর্স। কিসের সোর্স? বোর্ডমের সোর্স।
আমরা এত বেশি কানেক্টেড যে এটার জন্যই আসলে আমাদের জীবনটাকে একঘেয়ে মনে হতে পারে। পরের সেন্টেন্সটা পড়ে দেখো। In modern human society, there is a lot of overstimulation, but still a lot of problem finding meanings. খুব চমৎকার একটা এক্সপ্রেশন, lot of problems finding meaning. এখানে একটা অংশ উজ্জ্ব আছে আর কথাটা, আর ফাইন্ডিং মিনিংস। এক্স ইজ ফাইন্ডিং মিনিং মানে হচ্ছে এস এর জন্ম হচ্ছে বা এক্স জাতীয় কোনো কিছুর জন্ম হচ্ছে। লট অফ প্রবলেমস আর ফাইন্ডিং মিনিং এই কথাটার মানে হচ্ছে অনেক নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, অনেক নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। মানে নিউ প্রবলেমস আর ফাইন্ডিং মিনিংস, অনেক প্রবলেমই নতুনভাবে তারা কি হচ্ছে সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমাদের মডার্ন হিউম্যান সোসাইটিতে লট অফ ওভার স্টিমুলেশন মানে হচ্ছে অনেক আমাদের সোর্স আছে যার মাধ্যমে আমরা অনেক বেশি উদ্দীপ্ত হতে পারি, অনেক বেশি আগ্রহী হতে পারি, অথচ একই সাথে নতুন নতুন প্রবলেমও কি হচ্ছে সৃষ্টি হচ্ছে। ওকে, she says, so instead of seeking yet more mental stimulation, perhaps we should leave our phones alone and use boredom to motivate us to engage with the world in a more meaningful ways. So instead of শব্দটার মানে আমরা জানি instead of মানে হচ্ছে ড্যাশ কোন একটা কাজ না করে। তো আমি যদি বলি ইনস্টিড অফ ইটিং, তার মানে আমি বোঝাতে চাচ্ছি খাওয়া দাওয়াটা না করে তোমার অন্য কিছু করা উচিত। সো ইনস্টিড অফ সিকিং মানে হচ্ছে খোঁজ করা, খোঁজ না করে, কি না খোঁজ করে, ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, আরো বেশি মেন্টাল স্টিমুলেশন, উদ্দীপনা না খুঁজে, মানে হচ্ছে তোমার বোর লাগতেছে, রাইট? সো তুমি এখন কি করবা, তোমার কেন বোর লাগতেছে, তোমার ফেসবুক আছে, তোমার কম্পিউটার আছে, তো তোমার বোর লাগতেছে, তো তুমি চিন্তা করলা আমার কি করা উচিত, আরো বেশি মানসিক উত্তেজনা ক্রিয়েট করে এরকম কোনো সমাধান আমার খোঁজা উচিত। বাট সে বলতেছে তিনি বলতেছেন যে না, ইনস্টিড অফ না করে, সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, আরো মেন্টাল স্টিমুলেশন না খুঁজে, পারহ্যাপস সম্ভবত, we should leave our phones alone. Leave something alone মানে হচ্ছে কোনো কিছুকে ফেলে রাখা, ওটা থেকে সরে আসো। তোমার উচিত হচ্ছে তোমার ফোনটাকে ফেলে সরে আসা। and use boredom, এবং ব্যবহার করো এই বোর্ডমটাকে টু মোটিভেট, নিজেকে মোটিভেট শব্দটার মানে কি, মোটিভেট মানে হচ্ছে তোমাকে উদ্দীপ্ত করা বা এনকারেজ করা। তোমার উচিত হচ্ছে এনকারেজ করা নিজেদেরকে, আজ টু এনগেজ উইথ দ্য ওয়ার্ল্ড, আমাদের আসলে নিজেদেরকে উৎসাহিত করা উচিত ওয়ার্ল্ডের সাথে এনগেজ হওয়ার জন্য, পৃথিবীর সাথে যুক্ত হওয়ার জন্য, ইন এ মোর মিনিংফুল ওয়ে। পৃথিবীর সাথে তোমার আরো বেশি অর্থপূর্ণভাবে যুক্ত হওয়ার দরকার আছে। এক কথায় কি বুঝতে পারলাম, সম্ভবত আরো কোনো মেন্টাল স্টিমুলেশন না খুঁজে আমাদের উচিত হতে ফোনটাকে একটু সরিয়ে রাখা এবং পৃথিবীর সাথে আরো বেশি মিনিংফুল ওয়েতে এনগেজ হওয়া। ওভারঅল এবার কয়েক সেকেন্ড একটু চিন্তা করো, তুমি প্যাসেজের এই প্যারাগ্রাফের 3টে সেন্টেন্সে কি পড়লে। সাইকোলজিস্ট FW বলতেছে যে আমাদের ওভার কানেক্টেড লাইফস্টাইলের জন্য সম্ভবত নতুন নতুন কি হচ্ছে, বোর্ডম তৈরি হচ্ছে। যদিও আমাদের নতুন যুগে, নতুন পৃথিবীতে আমরা অনেক নানান ধরনের ওভার স্টিমুলেশন আছে, উদ্দীপনা আছে, কিন্তু একই সাথে নতুন নতুন প্রবলেমও ফাইন্ডিং দেয়ার মিনিং, তাদের মানে খুঁজে পাচ্ছে বা নতুন নতুন প্রবলেম সৃষ্টি হচ্ছে। তাই সে বলছে যে সম্ভবত আমাদের নতুন কোনো সলিউশন, আর আরো বেশি নতুন কোনো সলিউশন না, নতুন কোনো ওভার স্টিমুলেশন না খুঁজে আমাদের উচিত যে কাজটা করা, সেটা হচ্ছে আমাদের ফোনটাকে সরিয়ে রাখা, পৃথিবীর সাথে আরো বেশি মোর এনগেজড হইতে যুক্ত হওয়া। এই পর্যন্ত সে বললো। বলার পরে তোমার একটা দম নাও, দম নিয়েছি, ঠান্ডা কোনো মাথা। এবার চলে আসা হচ্ছে তোমার লিস্ট অফ হেডিং এর দিকে।
লিস্ট অফ হেডিং এবার যখন তোমরা আসবা, তোমরা এখানে অনেকগুলো হেডিংস পড়তে পারছো। প্রথমেই তোমরা যে জিনিসটা করো সেটা হচ্ছে তোমরা কারেক্ট অ্যান্সারটা খুঁজছো, কোনটা কারেক্ট অ্যান্সার, কোনটা কারেক্ট অ্যান্সার না, এইভাবে খুঁজে করো না। আমার মতে তোমাদের এখন খোঁজার যে উচিত, সে খোঁজার প্রসেসটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে। সেকেন্ড অংশটুকু আমি পরে আসতেছি লাস্ট প্যারার ব্যাপারে। আর তোমাদের খোঁজা উচিত হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। এলিমিনেশন শব্দটার মানে হচ্ছে বাদ দেওয়ার পদ্ধতি। এটা এমন কোনো প্রসেস না যেটা আমি মাত্র আবিষ্কার করেছি, এটা অনেক বছর জুড়ে মানুষের মধ্যে আছে এবং তোমাদের মধ্যেও আছে। এটা সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় হচ্ছে সুন্দরী প্রতিযোগিতাগুলোতে বা গানের প্রতিযোগিতাগুলোতে। ফর এক্সাম্পল, ধরো মিস ওয়ার্ল্ড সিলেক্ট করা হবে। কীভাবে সিলেক্ট করা হয়? বিভিন্ন দেশের কি 32 জন সুন্দরীরা আসেন, তারপর যারা বসেন, বসে সবার দিকে ভালো করে তাকিয়ে বলেন সকিনা তুমি হচ্ছে বিশ্ব সুন্দরী, বাকি সবাই চলে যাও। এভাবে কি সিলেক্ট করে? না। ওরা কীভাবে সিলেক্ট করে? ওরা প্রথম 32 জনের মধ্যে থেকে হয়তো 10 জন, 20 জনকে সিলেক্ট করলো, 20 জনের মধ্যে থেকে আরও 10 জন, 10 থেকে হয়তো 6, 6 থেকে 3 এবং 3 থেকে একজনকে সিলেক্ট করে। এই যে কারেক্ট লোককে না খুঁজে ওরা রং লোকগুলোকে বাদ দিয়ে সবশেষে কারেক্ট লোকটার কাছে পৌঁছানো, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। এবং এটা আমাদেরও করা উচিত এই ধরনের অ্যান্সারের ক্ষেত্রে। তোমরা এই প্যারাগ্রাফে যা পড়ছো সেটা মাথায় রেখে তোমরা এই অপশনসগুলোর দিকে তাকাবো প্রথমে, এবং তাকিয়ে দেখবা কোন কোন অ্যান্সারটা তোমাদের মিলছে না, সেগুলোকে প্রথমে বাদ দাও। তাহলে সম্ভাব্য অ্যান্সারগুলো তোমাদের জন্য বাইরে বেরিয়ে আসবে। দেন ওগুলোর মধ্যে থেকে তুমি যদি আরেকবার চিন্তা করো, তাহলে তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সারটা চুজ হয়ে যাবে। এবার মনে হচ্ছে নিশ্চয়ই এটাতে তো সময় অনেক বেশি লাগবে, বাট এটাতে সময় যদি একটু বেশিও লেগে থাকে সেটা লাগবে হচ্ছে প্রথমবার। দ্বিতীয়বার থেকে তৃতীয়বার থেকে সময় অনেক বেশি কমে আসতে থাকবে, কারণ তোমরা ততক্ষণ পড়ে ফেলেছো এবং তোমাদের কারেক্ট অ্যান্সারগুলো কিন্তু হয়ে গেছে। সো প্রথমবার যদি সময় একটু বেশি লাগে, প্যানিক হওয়া যাবে না। মাথা ঠান্ডা রেখে পরের বারের জন্য ওয়েট করে, এবং দেখবে আলটিমেটলি ওভারঅল যখন তুমি পড়ে যাচ্ছ, তোমার পড়ার মান যখন দ্রুততর হচ্ছে, আলটিমেটলি তোমার কি হয়ে যাচ্ছে? স্কিলটাও বাড়ছে এবং তোমার সময় কম লাগছে। স্কিলের উপরে জোর দাও, শুধু দৌড়ে অ্যান্সার খোঁজার দরকার নেই। তুমি তার কালকে পরীক্ষা দিচ্ছ না। সো একটু নিজের স্কিলটা ডেভেলপ করে একটু সময় নাও, নিয়ে ভালো মতো পরীক্ষাটা দাও। রিডিংয়ের স্কিল তোমার ওভারঅল ডেভেলপ করুক, শুধু IELTS স্কোরের জন্য না। এই স্কিলটা তোমার সারা জীবন সব ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ঠিক আছে? ওকে, তো চলো আমরা এবার দেখি হচ্ছে আমরা এফ প্যারাগ্রাফে পড়লাম। ইতিমধ্যে তোমরা কয়েকজন ভুলে গেছো এফ প্যারাগ্রাফে আমরা কী পড়েছি। এফ প্যারাগ্রাফে আমরা পড়েছি হচ্ছে FW নামে সাইকোলজিস্ট, সে বলছে যে আমাদের নতুন ধরনের লাইফস্টাইল, এটা যে ওভার কানেক্টেড, এটার জন্য নতুন নতুন প্রবলেম বা বোর্ডম আমাদের সৃষ্টি হচ্ছে। বোর্ডমের সোর্স এটা। সে আরও বলেছে যে হ্যাঁ, আমাদের যদিও মডার্ন লাইফে নতুন ধরনের অনেক ওভার স্টিমুলেশন বা উদ্দীপনা জাগানোর অনেক বস্তু টস্তু আছে, কিন্তু তারপর নতুন নতুন প্রবলেম এটা ক্রিয়েট করছে। সো পারহ্যাপস আমাদের উচিত হচ্ছে নতুন কোনো মানে মডার্ন স্টিমুলেশন না খুঁজে আমাদের উচিত ফোনটাকে ফেলে রাখা এবং বোর্ডমকে কাজে লাগিয়ে পৃথিবীর সাথে আরও মিনিংফুল ওয়েতে এনগেজ হওয়া। দেখা যায় কি এটার সাথে কোনগুলো প্রথমত মিলছে না। এক নম্বরটা পড়ছি, the productive outcomes that may result from boredom. boredom থেকে যে প্রোডাক্টিভ আউটকামটা আসতে পারে, এক পলকের দেখায় তুমি খেয়াল করবে এটা হচ্ছে বোর্ডম রিলেটেড একটা পজিটিভ কথা বলেছে, ভালো কথা বলেছে। সো এটাকে তুমি এক কথায় বাদ দিতে পারবে না, এটাকে একটু হাতে রাখো, পরে আমরা ফিরে আসবো। এক আমাদের হাতে থাকলো। 2, what teachers can do to prevent boredom. টিচার্সরা কি করতে পারে? টিচারদের কথা কি আমরা পড়েছি? এটার মিনিং তো তোমার করারই দরকার নেই, আমরা পরে ফিরে আসবো। এটি ইনশাআল্লাহ আমাদের অ্যান্সার হবে না, টিচারদের কথা যেহেতু আমরা পড়িনি। 3 নম্বরটা দেখো, আর নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড নিউ কিওর ফর বোর্ডম। নতুন একটা ব্যাখ্যা এবং নতুন একটা সমাধান বোর্ডমের জন্য। লাস্টের দিকের কথা মনে আছে? এইভাবে ফেলে রাখতে বলছে, ওইভাবে হয়তো সলভ হবে। তাহলে এখানে একটা সলিউশনের কথা হয়তো বলা আছে, সলিউশন মানে তো কিওর। তো এটাকে তোমরা হাতে রাখো। 3 নম্বরটা আমরা হাতে রাখলাম। 4 বলছে প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। বোর্ডমের ব্যাপারে সায়েন্টিফিক অ্যাপ্রোচের কোনো প্রবলেম আছে কিনা? সায়েন্টিফিক অ্যাপ্রোচের শব্দটা বা কি বোঝানো হয়েছে? সায়েন্টিফিক কথা এরকম কোনো কিছু আমরা পড়িনি, তো এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। 5 নম্বর বলেছে পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম। ডেঞ্জারের কথা কি আমরা পড়েছি? পটেনশিয়াল ডেঞ্জার মানে সম্ভাব্য একটা ডেঞ্জার যেটা আসতে পারে বোর্ডম থেকে।
এটা নেগেটিভ কথা বলো, ওখানে আমরা বোধহয় নেগেটিভ কথা বলি, আমরা বলছি যে বোর্ডমকে কীভাবে আসলে সলভ করা যেতে পারে। 5 নম্বরটা তোমরা বাদ দিতে পারো। 6 বলেছে ক্রিয়েটিং আ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডম। ওখানে কি কোনো ক্লাসিফিকেশন করা হয়েছিল বোর্ডমের ব্যাপারে, অমুক ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এরকম কিছু করা হয়নি। সো আমাদের 6 নম্বরটা টেকনিক্যালি বাদ পড়ছে। 7 এজ গ্রুপ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম। কোন এজ গ্রুপটা সবচেয়ে বেশি বোর্ডম দ্বারা এফেক্টেড বা ক্ষতিগ্রস্ত হয়? এজ গ্রুপের কথা আমরা পড়িনি, সো আমরা এটাকে বাদ দিচ্ছি। 8 আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম। তাদেরকে বের করা যারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে বোর্ডম দ্বারা। কারণ সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে তাকে না, নতুন প্রবলেম সৃষ্টি হচ্ছে বলছে না, কিন্তু কারা এফেক্টেড হয় এরকম কোনো কথা বলেনি। সো প্রথমটার জন্য তোমার বাদ পড়লো হচ্ছে এই কতগুলো রয়ে গেল 1 আর 3। 1 আর 3 হচ্ছে তোমার ফাইনালিস্ট, এই দুটোর মধ্যে একটা তোমার এবার অ্যান্সার হবে। আসলে আমরা দেখি দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, আর আরেকটা হচ্ছে a new explanation and a new cure for boredom। তুমি যে আরেকটা তাকাও তাহলে দেখো কি বলতেছে এখানে। আমাদের ওভার কানেক্টেড লাইফস্টাইলই সম্ভবত বোর্ডমের নতুন সোর্স, নিউ সোর্স। তাহলে এখানে নিউ সোর্স কথাটা বলছেন নিউ এক্সপ্লেনেশন। আচ্ছা, বোর্ডমকে নতুন করে এক্সপ্লেন করা, প্রথম অংশের সাথে মিলে গেল। দেখো তো এখানে কোনো কিওর বলেছে কিনা, পড়ার হ্যাঁ, ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন পারহ্যাপস উই শুড লিভ আওয়ার ফোন অ্যান্ড ইউজ বোর্ডম to motivate us to engage with the world in more meaningful way। এটা কিন্তু একটা সলিউশন। সো এখানে তুমি একটা নতুন ব্যাখ্যা পেয়েছো এবং নতুন একটা সলিউশন পেয়েছো। সলিউশনটা হচ্ছে কিউ। তাহলে 1 আর 3 এর মধ্যে বেটার মিলতেছে হচ্ছে 3। তার কারণ হচ্ছে একে আরেকটা কথা বলছে প্রোডাক্টিভ আউটকামস, প্লুরাল। প্রোডাক্টিভ কি কি ওয়েতে তুমি ব্যবহার করতে পারো, এখানে কিন্তু আউটকামস বা প্লুরাল কয়েকটা আউটকামের কথা কিন্তু বলে নাই। সো তোমরা 1 নম্বরকে ইউজ করতে পারছো না, তোমাদের ফাইনাল অ্যান্সার শুড বি নাম্বার 3। ঠিক আছে, 3 নম্বরটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আমরা 3 নম্বরটাকে অ্যান্সারে রাখবো এবং আমরা মনে রাখবো 3 নম্বরটা অন্য আর কোনো কোশ্চেনের অ্যান্সার হবে না, এরকম কোনো কথা এখানে কিন্তু বলা নেই। 3 নম্বরটা আমাদের জন্য বাদ পড়ে গেল। ওকে, 3 নম্বরটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এফ এর অ্যান্সার। প্যারাগ্রাফ এফ আমাদের শেষ, প্যারাগ্রাফ এফ এর অ্যান্সার হচ্ছে 3। কিভাবে লিখবো আমরা? আমাদের অ্যান্সার পেপারে এরকম ঘর কেটে দেওয়া থাকবে, সেখানে 1 থেকে 40 পর্যন্ত ঘর দেওয়া থাকবে। সেখানে 19 নম্বর ঘরটার পাশে আমরা শুধু এই 3টা বর্ণ লিখে যদি দিই তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। আর ডিটেইল আমাদের লেখার দরকার নেই, পুরো অ্যান্সারটা লেখার দরকার নেই। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এর সাথে সাথে আমাদের একটা কোশ্চেন শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাকি আছে আর বাকি কয়েকটা কোশ্চেন। এবার এদের মধ্যে থেকে আমরা দেখবো ছোট কোনো প্যারাগ্রাফ আছে কিনা। ছোট টেকনিক্যাল আর প্যারাগ্রাফ নেই, বাকিগুলো মোটামুটি সমান সাইজের, বাট ডি আর ই মোটামুটি বড়। তাহলে আমাদের প্ল্যান হচ্ছে এই দুটার আমরা আগে করবো না। মনে হচ্ছে এ বি সি একই সাইজের, একই আকারে। যদি তাই হয়ে থাকে তাহলে সিরিয়ালি শুরু করে দেওয়া যাক, এই প্যারাগ্রাফটা পড়া যাক। এবার লার্জ প্যারাগ্রাফ কীভাবে পড়বো, এটা পুরোটা পড়ে সলভ করার জন্য যথেষ্ট সময় তোমাদের আসলে নাই। তাহলে আমাদেরকে অল্প পড়তে হবে, পুরোটা পড়া যাবে না। তো আমরা কি করব, আমরা এই কাজটা করব, আমরা সেকেন্ড প্রসেসে আগাবো। সেকেন্ড প্রসেসটা বলছে লার্জ প্যারাগ্রাফ ইকুয়াল টু 2+1। 2+1 মানে হচ্ছে তোমাদেরকে একটা প্রথম দুটো সেন্টেন্স এবং শেষ সেন্টেন্সটা পড়তে হবে। প্রথম দুটো সেন্টেন্স এবং শেষ সেন্টেন্সটা পড়া, এটার মানে কি? এর মানে হচ্ছে আমরা এই প্যারাগ্রাফটা প্রথম দুটো সেন্টেন্স পড়বো এবং লাস্ট সেন্টেন্সটা পড়বো। 3টা সেন্টেন্স পড়ে আমরা মাথায় একটু চিন্তা করবো যে এটা কীভাবে সলভ হয়েছে, ওকে, এটাতে কি তথ্যটা দিয়েছে। কেন এই প্রসেসটা আগাবো? তার কারণ হচ্ছে তোমরা নিজেরও যদি কোনো প্যারাগ্রাফ লেখো বা যদি কোনো কিছু পড়ো, কোনো রিডার কি বলতে চাচ্ছে, কি রিডারকে কোনো কিছু বোঝানোর জন্য রাইটার প্রথম দিকেই এটা সম্পর্কে একটি ইঙ্গিত দেয় এবং লাস্ট ওর সম্পর্কে আবার একটু তথ্য বলে ভ্যারিফিকেশনটা করে। সো এটা আমাদের এখানেও প্রযোজ্য। আমরা প্রথম 2 লাইন একটু পড়লে একটা আইডিয়া পাবো এটা কী নিয়ে, লাস্টের লাইনটা আমাদেরকে অনেক সময় কী করবে, কনফার্ম করবে যে এটা আসলে কী নিয়ে। যদি প্রথম 2 সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা না পাও, সেক্ষেত্রে ওই প্রথম 2 সেন্টেন্সের পরে তুমি আরেকটা সেন্টেন্স পড়ে নিতে পারো। ঠিক আছে, তো এরকম সর্বমোট 4টা সেন্টেন্স পড়ে ট্রাই করবো। 4 সেন্টেন্স যদি অ্যান্সার না পাও তাহলে ধরে নিবে এটা খুবই কমপ্লিকেটেড একটা, ওটাকে বাদ দিয়ে তোমাদের বাকি কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। এইটার দিকে আবার পরবর্তীতে ফিরে আসবে, কারণ বাকিগুলো শেষ করে আসলে তোমার কিন্তু অপশন কমে আসবে, তখন তোমাকে আর কনফিউজ করার ভালো একটা চান্স ওদের থাকবে না। সো এটা আমাদের জন্য একটা প্ল্যান, এটা আমরা করবো। এবার আমরা নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এই প্যারাগ্রাফটার প্রথম 2টো লাইন পড়বো এবং লাস্ট লাইনটা পড়ে নিচ্ছি।
Okay, a paragraph. We all know how it feels. It's impossible to keep your mind on anything. Time stretches out and all things you could do seem equally unlikely to make you feel better. We all know how it feels. আমরা সবাই জানি এটা কেমন একটা অনুভূতি বা এটা কেমন লাগে। It's impossible to keep your mind on anything. কোনো কিছুতেই মন বসে না। Time stretches out. সময়টা যেন মনে হয় দীর্ঘ হয়ে গেছে। গানের মতো লাগছে, রাইট? বাংলা কিছু গান আছে। And all thing you could do, যেটাই তুমি না করো না কেন, seem equally unlikely, সমানভাবে অসম্ভব বলে মনে হয় to make you feel better. তুমি যাই করো না কেন মনে হয় না যে এটা করে আমার কোনো প্রকার ভালো বা আমার মনটা আসলে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, এ পর্যন্ত আমরা পড়লাম। এটা হচ্ছে প্রথম লাইনটা। এবার সেকেন্ড লাইনটা বলছে, but defining boredom so that it could be studied in the lab has proved difficult. কিন্তু বোর্ডমকে ব্যাখ্যা করা so that it could be studied in the lab, ল্যাবে যেন এটাকে নিয়ে কাজ করা যায়, এমনভাবে বোর্ডমকে ব্যাখ্যা করাটা has proved difficult, এটাকে বেশ কষ্টকর একটা কাজ বলে মনে হচ্ছে এবং এটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। তাহলে দুটো সেন্টেন্স আমরা পড়লাম, এবার আমরা লাস্ট সেন্টেন্সটা পড়ি। লাস্ট সেন্টেন্সটা বলছি, if disgust protects human from infection, boredom may protect them from infectious social situation, he suggests. যদি disgust মানে কি, ঘেন্না লাগা, protects human, মানুষজনকে প্রোটেক্ট করে from ইনফেকশন থেকে যদি প্রোটেক্ট করে থাকে, বোর্ডম হয়তো আমাদেরকে প্রোটেক্ট করবে ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশন যেগুলোতে ইনফেকশাস মানে যেগুলোতে প্রবলেম ক্রিয়েট হয়, এই ধরনের সংক্রামক সোশ্যাল সিচুয়েশন থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। কথাটা মানে আসলে কি, ধরো তোমার ডিসগাস্ট আছে, তোমার ঘৃণা আছে, তোমার ঘৃণা নাই, তোমার কোনো কিছুতে ঘৃণা নাই, তাহলে তুমি কি করো, যে কোনো কিছু খেয়ে ফেলতে পারবা। যে কোনো কিছু মানে কি, কোনো পচা বা দুর্গন্ধমুক্ত যুক্ত খাবার তুমি খেয়ে ফেলবা, বাট খেলে পরে দুর্গন্ধযুক্ত খাবারের বৈশিষ্ট্য কি বা পচা খাবারের বৈশিষ্ট্য কি, এটা তোমার মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটাতে পারে। তার মানে আমরা যে ডিসগাস্ট, এই অনুভূতিটা আমাদের যা আছে, এটাই আমাদেরকে প্রোটেক্ট করে এই ধরনের ইনফেকশাস কোনো বস্তু থেকে। যদি তাই করে থাকে তাহলে একইভাবে আমরা যে বোরিং ফিল করি, আমাদের বোরিংটাও হয়তো এরকম ইনফেকশাস বা সংক্রামক কোনো সোশ্যাল সিচুয়েশন থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আমরা যদি বোর লাগে আমরা হয়তো কোনো একটা জায়গা থেকে সরে আসবো, না আসলে আমরা হয়তো ওখানে একটু বিরক্ত হতে পারতাম, আরও বেশি বিরক্ত হতাম এবং ওটা হয়তো আমাদের উপরে কোনো খারাপ প্রভাব ফেলতে পারতো। বোরডমের কারণে বোরিং লাগে বলে আমরা কিছু সিচুয়েশনে যাই না বা সিচুয়েশনে এনগেজ হই না, এবং এটা করার মাধ্যমে আমরা ওই ধরনের আজে বাজে কোনো ঘটনা থেকে বেঁচে যাই, এটা এখানে বোঝাচ্ছে। তাহলে তিনটা লাইন থেকে কি বোঝালো? প্রথম বললো যে হ্যাঁ, বোর্ডমের ফিলিংটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু ল্যাবে বোর্ডমকে ব্যাখ্যা করাটা বেশ কঠিন বলে মনে হচ্ছে। এবং লাস্ট লাইনে বললো যে যদি ডিসগাস্ট আমাদের কোনো ইনফেকশন বস্তু থেকে বাঁচাতে পারে, তাহলে বোর্ডম আমাদেরকে বাঁচাতে পারে হচ্ছে ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশন থেকে। আসলে আমরা দেখি, আমরা নিশ্চিতভাবে প্রথমে জানি যে 3 নম্বরটা আমাদের অ্যান্সার হবে না। 1 নম্বর বলছে দ্য প্রোটেক্টিভ আউটকামস দে মে রেজাল্ট ফ্রম বোর্ডম, লাস্টের লাইনের সাথে এটা মিলে যাচ্ছে। 1 নম্বরটাকে আমরা রেখে দিই যে প্রোটেক্টিভ আউটকামস, এটা একটা বোর্ডম থেকে ভালো কিছু আসতে পারে, দাগ থেকে যদি ভালো কিছু হয়। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম, আমাদের এই 3 সেন্টেন্সের টিচারদের কথা আমরা পড়ি নাই, তিনটা হয়ে গেছে। 4 প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম, বোর্ডমের সাথে সায়েন্টিফিক অ্যাপ্রোচে আগানোর যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো, এটা আমরা হাতে রাখি, কারণ বলেছিল যে দ্বিতীয় লাইনটাতে বাট ইট ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট কুড বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভ ডিফিকাল্ট, ল্যাব মানে তো সায়েন্টিফিক ল্যাবে এসে বোঝাচ্ছে, তাহলে এটা আমাদের হতে পারে। আমরা হাতে রাখলাম হচ্ছে 4 এবং 1কে, 2 আমরা বাদ দিয়েছি। 5 আ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম, বোর্ডম থেকে একটা ডেঞ্জার না, আমরা কিন্তু লাস্ট লাইনে পড়ছি ভালো কিছুর কথা, সো আমাদের 5 নম্বরটা ডেফিনেটলি হচ্ছে না। 6 কি বলেছে? ক্রিয়েটিং সিস্টেম অফ ক্লাসিফিকেশনের কথা আমরা পড়ি নাই, সো এটা আমাদের কি হবে না, অ্যান্সার হচ্ছে না। 6 আমাদের হচ্ছে না। 7 এজ গ্রুপের কথা পড়িনি, তাই আমাদের 7টা হচ্ছে না। আইডেন্টিফাইং দোজ হু মোস্ট এফেক্টেড বাই বোর্ডম দ্বারা আক্রান্ত হতে পারে, লাস্ট লাইন ভালো কথা বলছে, সো আমাদের এইটা আমাদের হচ্ছে না। তাহলে আমাদের পসিবল অ্যান্সার হচ্ছে 4 আর 1।
4 আর 1 এর মধ্যে আমরা আরেকবার একটু খেয়াল করে দেখি তো আরেকটা লাইনে কি বলছে, বাট ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট কুড বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভড ডিফিকাল্ট। এটা ডিফিকাল্ট বলে মনে হচ্ছে। ফর এ স্টার্ট, it can include a lot of other mental states such as frustration, apathy, depression and indifference। তার মানে এটা আরো কিছু আদার মেন্টাল স্টেটসকেও এটার সাথে যুক্ত করতে পারে, যেমন ফ্রাস্ট্রেশন মানে আপনার হয়ে যায়, নিরাশ হয়ে যায় আর কি, আমাকে দিয়ে কিছু হবে না। এপ্যাথি হতে পারে আপনার, এপ্যাথি মানে হচ্ছে অনীহা, আপনার কোনো কিছুর প্রতি আগ্রহ না থাকা। ডিপ্রেশন বিষণ্ণতা, এবং ইনডিফারেন্স মানে কোনো কিছু যায় আসে না এরকম একটা ভাব, বা মনোযোগ দিলেন না ঠিক মতো। সো এই জিনিসগুলো কি হতে পারে আপনার বোর্ডমের সাথে কানেক্টেড হতে পারে, বোর্ডম থেকে আসতে পারে। ইট ক্যান ইনক্লুড, এটা বোর্ডমের সাথে ইনক্লুড হতে পারে বলেছে। সো এই জন্যই এটাকে ডিফাইনিং করাটা কি হয়েছে, প্রুফ ডিফিকাল্ট হচ্ছে। 1 আর 4 এর মধ্যে আরেকবার একটু দেখুন, দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম আর প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। এই দুটোর মধ্যে বেটার অ্যান্সার হচ্ছে 4। তার কারণ হচ্ছে এখানে একাধিক প্রবলেমের কথা কিন্তু বললো, যেটা বোর্ডমের সাথে কানেক্টেড। 1 নম্বরে বলছে প্রোডাক্টিভ আউটকাম কিন্তু এই একটা ছাড়া, মানে এটা আপনাকে রক্ষা করতে পারে সম্ভবত, এটা ছাড়া আর কোনো প্রোডাক্টিভ আউটকামের কথা কিন্তু বলেনি, যেহেতু এখানে প্রোডাক্টিভ আউটকামস আছে। সো ওইটার দিকে মানে 1 এর দিকে কিন্তু ভোট কমে যাচ্ছে। সো বেটার অ্যান্সার হচ্ছে 4, যেখানে প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডমের সাথে সায়েন্টিফিক অ্যাপ্রোচে কী কী প্রবলেম হতে পারে। এখানে কিন্তু ওর জিনিসটা বলেছে যে বোর্ডমকে ডিফাইন করা সো দ্যাট ইট কুড বি স্টাডিড ইন দ্য ল্যাব বলতে বোঝাচ্ছে ল্যাবের মধ্যে, অর্থাৎ সায়েন্টিফিক প্রসেসে এটাকে নিয়ে স্টাডি করাটা ডিফিকাল্ট। তার কারণ এটার সাথে আরও মেন্টাল স্টেটস আছে, যেমন ফ্রাস্ট্রেশন, অ্যাপ্যাথি, ডিফারেন্স। এই প্রবলেমসগুলোর জন্যই, যেহেতু এটা কানেক্টেড এটার সাথে, এই প্রবলেমসগুলোর জন্যই এটাকে স্টাডি করাটা ডিফিকাল্ট। তো সেই জন্য আমাদের 4 হচ্ছে বেটার অ্যান্সার এই প্যারাগ্রাফের জন্য। এই প্যারাগ্রাফের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে 4, আপনারা বাকিগুলোকে বাদ দিবেন। 4 এবং 3 আমাদের কি হবে না, আর কোনো কোশ্চেনের অ্যান্সার হবে না। এবার আপনারা এগিয়ে যাবেন হচ্ছে পরের প্যারাগ্রাফটার দিকে, সেটা হচ্ছে বিটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। বি বলছে, বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স অফ বোর্ডম, Thomas Goetz and his team at the University of Amader in Germany have recently identified 5 different types, distinct types, indifferent, calibrating, searching, reactive and apathetic. Interesting. পিপলদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল তাদের এক্সপিরিয়েন্স অফ বোর্ডমের ব্যাপারে, থমাস ওমুক এবং তার টিম অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ গোস রিসেন্টলি আইডেন্টিফাই করতে পেরেছে, বের করতে পেরেছে 5টা ডিস্টিংক্ট টাইপস অফ হোয়াট, টাইপস অফ অবশ্যই কি বোর্ডমের 5টা টাইপের তারা বের করতে পেরেছে। তার একটা হচ্ছে ইনডিফারেন্ট, মানে হচ্ছে অমনোযোগ। তারপর হচ্ছে ক্যালিব্রেটিং শব্দটার মানে হচ্ছে যে আপনার ভালো লাগে না আর কি, বোরিং, আপনার কোনো কিছুই আগ্রহ তৈরি করে না। ওকে, সো বি প্যারাগ্রাফটাতে আমরা প্রথম সেন্টেন্সটা যদি খেয়াল করি তাহলে কি দেখতে পাচ্ছি, বাই আস্কিং পিপল অ্যাবাউট দ্যার এক্সপিরিয়েন্স অফ বোর্ডম, থমাস গোটস অ্যান্ড হিজ টিম অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ওমুক ইন জার্মানি হ্যাভ রিসেন্টলি আইডেন্টিফাইড 5 ডিস্টিংক্ট টাইপস। আচ্ছা, তাহলে মানুষজনদেরকে তাদের এক্সপিরিয়েন্স অফ বোর্ডমের ব্যাপারে জিজ্ঞেস করে থমাস গডস এবং তার টিম অফ দ্য ইউনিভার্সিটি অফ ওমুক জায়গায় তারা রিসেন্টলি আইডেন্টিফাই করেছে 5টা ডিস্টিংক্ট টাইপ, 5টা আলাদা আলাদা টাইপের কি অবশ্যই বোর্ডম। এই টাইপগুলোর নাম হচ্ছে ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, সার্চিং, রিঅ্যাক্টিং অ্যান্ড অ্যাপ্যাথেটিক। এই শব্দগুলোর মিনিং আমাদের কিন্তু না জানলেও চলবে, কারণ আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে এই টিমটা ওরা কি করেছে, ওরা বোর্ডমকে 5টা ভিন্ন ভিন্ন টাইপে আলাদা করতে পেরেছে। 5টা টাইপের নাম হচ্ছে ইনডিফারেন্ট মানে আমরা এটাকে বলেছি যে ইনডিফারেন্ট মানে হচ্ছে তাদের অমনোযোগ থাকা। ক্যালিব্রেটিং হচ্ছে এমন একটা শব্দ যার মানে হচ্ছে যে ক্যালিব্রেটিং বোর্ডমে ফিল করছে, তারা হচ্ছে যা করতেছে তাদের ওই কাজটা মজা লাগতেছে না, তারা এর চাইতে স্টিমুলেটিং কিছু একটা কাজ করতে চায়, কিন্তু কি করতে চায় তারা শিওর না, এটা হচ্ছে ক্যালিব্রেটিং।
সার্চিং হচ্ছে যারা একই ধরনের রিপিটেটিভ টাস্ক করে এবং অন্য কোনো কাজ করতে চায়, বা সার্চিং হচ্ছে যারা অন্য একটা কাজের কথা কল্পনা করে যে হ্যাঁ আমি ওই ধরনের কাজ করতে চাই, আসলে আমি ওটার কথা জানি। রিঅ্যাক্টেন্ট এটা একটা ডেঞ্জারাস টাইপের বোর্ডম। এটা হচ্ছে এই মানুষগুলো খুবই রিঅ্যাক্ট করতে থাকে এবং তারা যে কাজ করছে তারা সেই কাজকে খুবই অপছন্দ করে এবং তারা অন্য কিছু এটা করতে চায় এবং এটার জন্য তারা ঠিক বোর না, তারা কাজের প্রতি ঘৃণা তাদের একটা তৈরি হয়। অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে ওই অ্যাপ্যাথি শব্দটা থেকে এসেছে, তাদের অনীহা, জাস্ট যা করতেছি বা লাইফের আশেপাশে তাদের একটা সিম্পলি অনীহা আছে। যাই হোক, 5টা ডিফারেন্ট টাইপের কথা আমরা পেয়েছি। These can be plotted on 2 axes, one running left to right, which measures low to high arousal, and one other from top to bottom, which measures how positive or negative feeling is. এই কথাটার মানে একটু বুঝিয়ে দিতে হবে। These বলতে কাকে বোঝাচ্ছে? এই 5টা বোর্ডমকে। Can be plotted on 2 axes. প্লটেড অন 2 axes এই কথাটা দিয়ে ইঙ্গিত করা হচ্ছে গ্রাফ পেপারের মধ্যে বসানো যেতে পারে। এই যে 5টা ইমোশন বা 5টা ফিলিং, এটাকে একটা গ্রাফ পেপারে, দেখে এখানে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, এরকম একটা গ্রাফ পেপার যদি কল্পনা করেন, এখানে এটা 2টা অক্ষে বসানো যেতে পারে। একটা হচ্ছে উপর থেকে নিচে, এটাকে একটা এক্স বলছে, এটা হচ্ছে আরেকটা এক্স বলছে। এবার এই 5টাকে এখানে ডট আকারে ফেলা যেতে পারে। এখানে যে আমি গ্রাফ পেপারটায় বসাবো সেখানে 2টো এক্স থাকবে। একটা এক্স হচ্ছে ওয়ান রানিং লেফট টু রাইট, এটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এবং এটা কি ইন্ডিকেট করবে? এটা ইন্ডিকেট করবে লো মানে 0 টু ধরুন 100 অ্যারাউজাল। অ্যারাউজাল কথাটার মানে কি? অ্যারাউজাল মানে হচ্ছে উদ্দীপনা। এবার আমি যদি কোনো কিছু এই জায়গায় অবস্থান করি, তার মানে হচ্ছে সেটা খুব লো অ্যারাউজাল, এই জিনিসটাই খুব একটা বেশি অ্যারাউজাল নাই। আবার যদি আমি এই দিকে দিই, তার মানে হচ্ছে এটা হচ্ছে হাই অ্যারাউজাল, ওই ইমোশনটাতে আপনার প্রচুর কি থাকে? অ্যারাউজাল থাকে, প্রচুর আপনার আবেগ চলে আসে এটার মধ্যে। আরেকটা প্লট হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাবে। নিচে থেকে উপরের দিকে যেটা যাবে সেটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ ফিলিং ইজ দিস, টপ টু বটম। টপ টু বটম, তাহলে এই দিকে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ 0 সবচেয়ে পজিটিভ, আর যত নিচের দিকে যাচ্ছে সেটা তত নেগেটিভ, ধরুন 100। তার মানে এই দিকের ফিলিংটা এটা বেশ পজিটিভ একটা ফিলিং, কিন্তু এই দিকের ফিলিংটা বেশ নেগেটিভ একটা ফিলিং। এটা হচ্ছে 2 axes এর ভিতরে প্লটেড করা এই বোর্ডমটাকে, বোর্ডমের এই ইমোশন। সো কোনো কিছু যদি মনে করেন এইরকম জায়গায় অবস্থান করে, তার মানে হচ্ছে এটার অ্যারাউজাল হচ্ছে মোটামুটি ধরুন 50% এর মতো বা 50 অ্যারাউজাল মতো, আর পজিটিভ থেকে নেগেটিভের দিকেও এটা কিরকম ধরুন 60%, এটা হচ্ছে পজিটিভ এবং 40% হচ্ছে নেগেটিভ। তো এটাই বুঝেছি 2 x এর ভিতরে এটাকে প্লটেড করা যেতে পারে। এ পর্যন্ত পড়ে আমরা এবার লাস্ট লাইনটা পড়ব। However, it remains to be seen whether there are any character traits that predicts the kind of boredom each of us might be prone to. It remains to be seen, এটা এখনো রয়ে গেছে, মানে এই বিষয়টা এখনো দেখা হয়নি। It remains to be seen মানে হচ্ছে এমন একটা জিনিসের কথা এখন বলতে যাচ্ছি যেটাকে নিয়ে এখনো স্টাডি করা হয়নি বা যে বিষয়টাকে এখনো আলোচনা করা হয়নি। It remains to be seen, that কোনটা remains to be seen, that whether there are any character traits, traits মানে হচ্ছে বৈশিষ্ট্য, character traits মানে হচ্ছে আপনার চারিত্রিক কোনো বৈশিষ্ট্য। চারিত্রিক কোনো বৈশিষ্ট্য কি আছে এই ব্যাপারটাকে দেখা হয়নি। কি কাজে চারিত্রিক বৈশিষ্ট্যটা আছে? দ্যাট প্রেডিক্ট, যেটা কিনা অনুমান করতে পারে, দ্য কাইন্ড অফ বোর্ডম ইচ অফ আস মাইট বি প্রন টু, আমরা কোন ধরনের বোর্ডম অনুভব করব সেটা আগের থেকে অনুমানের জন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টার ট্রেট আছে কিনা। মানে তোমার চরিত্রটা দেখে তুমি যেহেতু একটু চুপচাপ হবে, আমি অনুমান করছি তুমি ওই 5টা টাইপের মধ্যে এই টাইপের বোর্ডমটাই ফিল করবা। এরকম তোমার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তুমি কোন ধরনের বোর্ডমে পড়বা এটার উপরে অনুমান করার মতো কোনো গবেষণা এখনো হয় নাই। তাহলে 3টা সেন্টেন্স থেকে আমরা কি পাচ্ছি? প্রথমত আমরা পাচ্ছি যে অমুক ইউনিভার্সিটির তমুক ভদ্রলোক এবং তার টিম মিলে বোর্ডমের উপর গবেষণা করে তারা 5টা ডিস্টিংক্ট টাইপ বের করেছে, অমুক তমুক তমুক তমুক।
আর তারপরে তারা একটা প্লটেড করেছে, গ্রাফের মধ্যে ফেলেছে, যেখানে বাঁ থেকে ডানের দিকে অল্প থেকে বেশি অ্যারাউজাল এবং ওপর থেকে নিচের দিকে পজিটিভ থেকে নেগেটিভ ইমোশনের ব্যাপারটা তারা ডিপ্লে করছে। কিন্তু তারা যে জিনিসটা দেখে নেই সেটা হচ্ছে যে ব্যক্তিগত কোনো বৈশিষ্ট্য আপনার পার্সোনাল বোর্ডম কেমন হবে সেটার ব্যাপারে কোনো প্রভাব ফেলে কিনা। এই কথাটার সাথে সাথে আমরা একটু চলে আসি আমাদের মধ্যে হাতে ইতিমধ্যে এই দুটোকে আমরা বাদ দিচ্ছি, দুটো অ্যান্সার আমাদের চলে এসেছে। বাকিগুলোর মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে? দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। কোন প্রোডাক্টিভ আউটকামের কথা আমরা পড়ি নেই। হোয়াট টিচার্সের কথা আমরা পড়ি নেই। 5 পটেনশিয়াল ডেঞ্জার, সম্ভাব্য একটা বিপদ যেটা আসতে পারে বোর্ডম থেকে, বোর্ডমের বিপদের কথা কিন্তু বলেনি। 6 ক্রিয়েটিং সিস্টেম অফ ক্লাসিফিকেশন, একটা ক্লাসিফিকেশনের সিস্টেম ক্রিয়েট করা। ক্লাসিফিকেশন সিস্টেম নিয়ে কিন্তু এখানে বলেছিল যে 5টা আলাদা আলাদা টাইপ। তো সম্ভাব্য আমাদের একটা অ্যান্সার হচ্ছে 6 হাতে রাখুন। আচ্ছা, 7 বলেছে এজ গ্রুপ নিয়ে আলোচনা করিনি। মোস্ট কারা এফেক্টেড হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের নির্দিষ্টভাবে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 6 হয়ে যাচ্ছে আমাদের কত অ্যান্সার? বির অ্যান্সার। আমি এই জায়গাটা মুছে এখানে 6 এর অ্যান্সারটা বসিয়ে দিচ্ছি। বির অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 6। 6 ওকে, তাহলে আমাদের 3টা অ্যান্সার চলে এসেছে, 3টা অ্যান্সার শেষ। আমাদের বাকি আছে আর 3টা কোশ্চেন, আর আমাদের অপশন বাকি আছে এখনো 1 2 3 4 5টা। চলো আমরা দ্রুত এবার একটু ট্রাই করি সি নাম্বার প্যারাগ্রাফটা সলভ করে ফেলার জন্য। সাইকোলজিস্ট স্যান্ডি মান এট দ্য ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার ইউকে গোজ ফার্দার। তবে স্যান্ডি মান নামে যে একজন ইউনিভার্সিটির সাইকোলজিস্ট আছেন, সে আরও একটু এগিয়ে যাচ্ছে বলতে তো মানে আক্ষরিক অর্থে এগিয়ে যাচ্ছে না, সে ব্যাখ্যা করার ক্ষেত্রে আর একটু বেশি ব্যাখ্যা করছে। সে বলছে অল ইমোশনস আর দেয়ার ফর এ রিজন ইনক্লুডিং বোর্ডম। সকল মানে ইমোশনেরই কোনো না কোনো কারণ আছে ঘটার, এবং তার মধ্যে কে পড়তেছে? আমাদের বোর্ডম পড়তেছে। বোর্ডমও একটা ইমোশন যার কোনো একটা কারণ আছে, শি সেজ। আচ্ছা, দুটো সেন্টেন্স তো আমরা পড়েছি না, একটা সেন্টেন্স পড়লাম। সেকেন্ড সেন্টেন্স, মান হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। আমরা যদি বোর্ড হই তাহলে আমাদেরকে আরো বেশি ক্রিয়েটিভ হয়ে যায়। যারা বোর্ড তারা বেশি ক্রিয়েটিভ হয়। কে পেয়েছে এটা? মান নামে ওই সাইকোলজিস্ট পেয়েছে। সে বলছে প্রতিটা ইমোশনের কোনো না কোনো কারণ আছে, আর আমরা যদি বোর্ড হই তাহলে আমরা আরো বেশি ক্রিয়েটিভ হয়ে যাই। বোঝা যাচ্ছে কোন একটা অ্যান্সার কম মনে হচ্ছে? সি। এবার কিন্তু সময় কমে আসতেছে বা অল্প সময় মধ্যে আমরা পাচ্ছি। নিশ্চিত হওয়ার জন্য লাস্টের সেন্টেন্সটা একটু পড়ি। লাস্ট সেন্টেন্স, মান কনক্লুডেড দ্যাট a passive boring activity is best for creativity because it allows the mind to wander. In fact, she goes so far to suggest that we should seek out more boredom in our life. তো মান বলছে যে মানে বোর্ড হইলে আপনার মাথা ঠান্ডা মাথায় আসলে নতুন কিছু চিন্তা করার জন্য সুযোগ পায়, আর আমাদের উচিত বোর্ডমটা আরো বেশি বেশি করে এমব্রেস করা। তার মানে সে বোর্ডমের ব্যাপারে ভালো কিছু বলছে। কোনটা হতে পারে অ্যান্সার? 8 নম্বর কি হবে? এফেক্টেড বাই বোর্ডম হবে না। 9 নম্বর 7 নম্বর এজ গ্রুপ যারা বেশি এফেক্টেড হচ্ছে এটাও হবে না। 5 হবে না, কারণ নেগেটিভ কথা বলেনি। পটেনশিয়াল ডেঞ্জারটা হবে না। 5 পর্যন্ত শেষ। 5 শেষ মানে যে 3 পর্যন্ত শেষ, তাহলে ফাইনালিস্ট হচ্ছে 1 আর 2, দুইটার মধ্যে একটা হবে অ্যান্সার। 2 নম্বর বলছে হোয়াট টিচার্সদের কথা তো পড়েই নেই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1 নম্বর। দ্য পজিটিভ আউটকামস, প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। এই কথাটা আমরা পড়েছি। তো আমাদের 1 নম্বরের অ্যান্সারটা চলে আসছে হচ্ছে সির জন্য। সি কত অল্প সময় আমাদের লেগে গেল। যত আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কিন্তু সময় কমে আসতেছে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আমরা যত এগিয়ে যাবো আমাদের সময় কম লাগবে। এবার আমরা 16 পর্যন্ত পড়েছি। 17 নম্বরটা হচ্ছে ডি প্যারাগ্রাফ। ডিটা আমি এটা একটু পড়বো। ডিটা আমরা কি পদ্ধতিতে আগাই? সাইকোলজিস্ট জন ইস্টুড অ্যাট ইয়র্ক ইউনিভার্সিটি ইন টরন্টো কানাডা ইজ নট কনভিন্স। ওকে, ও কিন্তু হয় কি হয় না কনভিন্স হয়, সে তাহলে অন্য উল্টাপাল্টা কথা বলবে। ইফ ইউ আর ইন এ স্টেট অফ মাইন্ড ওয়ান্ডারিং, ইউ আর নট বোর্ড। যদি তুমি একটা মানে ওয়ান্ডারিং এর মাইন্ড স্টেটে থাকো তাহলে তুমি তো আসলে বোর্ড হও নাই। ওয়ান্ডারিং স্টেট, ওয়ান্ডারিং মানে কি? তুমি যদি চিন্তা করতে থাকো যে হ্যাঁ কি করবো কি না করবো, এই অবস্থাটাকে এই প্রফেসর সে বোর্ডম বলছে না। সে বলছে না যে এটা বোর্ডম না। তুমি যখন চিন্তা করছো, ওয়ান্ডারিং করছো যে কি করা যায়, এটা আসলে বোর্ডম নয়। প্রথম সেন্টেন্স শেষ। হি সেজ
In my view, by definition, boredom is an undesirable state. Definition অনুযায়ী boredom হচ্ছে এমন একটা অনুভূতি যেটা কিনা আকাঙ্ক্ষিত নয়। আচ্ছা, boredom মানে হচ্ছে ডেফিনিশন, boredomের ডেফিনিশনই বলছে boredom এমন একটা অনুভূতি যেটা আমরা আকাঙ্ক্ষা করতে পারি না। আগের প্যারাগ্রাফের সাথে ডিনাই করে বলছে। ওকে, লাস্ট সেন্টেন্সটা দেখি কি বলছে। Perhaps most worryingly, says Eastwood, repeated failing to engage attention can lead to a state where we don't know what to do anymore and no longer cares. Perhaps most worryingly, সবচেয়ে দুঃখজনকভাবে বা ভয়ানকভাবে ইস্টুড বলেছেন, রিপিটেড ফেইলিং টু এনগেজ অ্যাটেনশন। রিপিটেড ফেইলিং, ক্রমাগতভাবে ফেইল করা, ব্যর্থ হওয়া, টু এনগেজ অ্যাটেনশন, অ্যাটেনশন দেওয়ার ক্ষেত্রে অ্যাটেনশন দিতে বারবার যদি তুমি ব্যর্থ হও, অর্থাৎ তুমি যদি ক্রমাগতভাবে বোর্ড হতে থাকো, ক্যান লিড টু আ স্টেট, তোমাকে এমন একটা অবস্থায় ঠেলে নিয়ে যেতে পারে ওয়্যার, যেখানে তুমি উই বলতে আমরা ডোন্ট নো হোয়াট টু ডু এনিমোর, আমরা আর কি করা উচিত আমাদের এই অবস্থা আমরা চিন্তাই করতে পারবো না, আমরা জানবোই না আমাদের আর কি করতে হবে। তার মানে ক্রমাগত বোর্ডম আমাদেরকে এমন একটা অবস্থায় ঠেলে নিয়ে যেতে পারে যেখানে আমাদের কি করা উচিত বা কি করতে হবে এটা আমরা আর কল্পনাই করতে পারি না। ভালো কথা না খারাপ কথা? এটা খারাপ কথা, ডেঞ্জার, রাইট? হিসেবে মিলছে দুই। ওকে, এক ছিল আমাদের, রাইট? একটাকে বাদ দেন। দুই, টিচার বলেনি। 5, 7 আর কি, আইডেন্টিফাইড যারা বেশি এইজ গ্রুপের কথা বলেনি, আর কারা বেশি এফেক্টেড হয় সেটা বলেনি। তাহলে ওকে, সো আমাদের অপশন বাকি আছে এখন হচ্ছে 2 আর 5-এর মধ্যে যে কোনো একটা। 2 আর 5-এর মধ্যে কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার? 2 কি বলছে? হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম। টিচার্সরা কি করতে পারে বোর্ডমকে প্রিভেন্ট বা আটকানোর জন্য? দেখা যাচ্ছে যে টিচার্সদের কথা এখানে আমরা তো পড়িনি, সো আমাদের টিচার্স অ্যান্সারটা হবে না। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কথা হয়ে যাচ্ছে অবভিয়াসলি 5, যেটা বলছে যে পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম। এটা কিন্তু ওখানে বলি। সো আমাদের অ্যান্সার ডি এর অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে 5। ওকে, সো ডি এর অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 5। আমাদের হাতে অপশন আছে 3টা এবং আমাদের কোশ্চেন বাকি আছে মাত্র একটা, প্যারাগ্রাফ ই। সো এখন পর্যন্ত পড়ে তোমরা লাস্টের এই প্যারাগ্রাফটা এটা তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। তো চলো আমরা দেখি এই প্যারাগ্রাফটাতে কিভাবে অ্যান্সারটা আসে। Eastwood team, এই প্যারাগ্রাফটা আমি পড়ছি। Eastwood team is now trying to explore why the attention system failed. Eastwoodের দল এখন trying to explore, বের করার চেষ্টা করছে কেন অ্যাটেনশন সিস্টেমটা ব্যর্থ হয়, কেন আমরা অ্যাটেনশন দিতে আসলে পারি না, ব্যর্থ হয়ে গেল। ইটস আর্লি ডেজ, এখনো অনেক শুরুর দিকের কথা আমরা বলছি, বাট দে থিঙ্ক দ্যাট অ্যাট লিস্ট সাম অফ ইট কামস ডাউন টু পার্সোনালিটি। এখানে ইটকে আন্ডারলাইন করে এবং খেয়াল করে ইট বলতে কাকে বোঝাচ্ছে? ইট বলতে বোঝাচ্ছে অ্যাটেনশন সিস্টেম ফেল বা বোর্ডমকে। এখনো অনেক আর্লি ডেজ, এখন আসলে বলার মতো সময় হয়নি, কিন্তু তারা মনে করে যে অ্যাটলিস্ট সাম অফ দ্য বোর্ডম, কিছুটা হলেও বোর্ডম বা অ্যাটেনশন দিতে পারার ব্যর্থতাটা আসে আসলে পার্সোনালিটি থেকে। পার্সোনালিটির জন্য তুমি অ্যাটেনশন দিতে ব্যর্থ হও। লাস্টের সেন্টেন্সটা আমরা পড়ে দেখি কি বলছে। ওয়ার্কিং উইথ টিনেজারদের সাথে কাজ করে দে ফাউন্ড দ্যাট, তারা পেয়েছে যে দোজ হু অ্যাপ্রোচ আ বোরিং সিচুয়েশন, in other words see that it's boring and get stuck in anyway, report less boredom than those who try to avoid it by using snacks, TV or social media for distraction. কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে টিনেজারদের সাথে কাজ করে দে ফাউন্ড দ্যাট, তারা দেখেছে যে those who, তারা যারা অ্যাপ্রোচ এ বোরিং সিচুয়েশন, তারা যারা একটা বোরিং সিচুয়েশনকে অ্যাপ্রোচ করে, মানে হচ্ছে মেনে নেয় অ্যাকচুয়ালি। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে সি দ্যাট ইজ বোরিং, তারা দেখতে পায় যে এটা একটা বোরিং কাজ, বাট অ্যান্ড গেট স্টাক ইন এনিওয়ে, তারা জানে যে এই কাজটা বোরিং, মানে এই মুহূর্তে লেটস সি টাইপিং করাটা বা এই মুহূর্তে কোনো ছোট ভাইকে পড়ানোটা, টিনেজারদের কথা বলছি, ছোট ভাইদেরকে পড়ানো, বুঝিয়ে দেওয়াটা, এটা তাদের কাছে একটা বোরিং কাজ, সে জানে এটা একটা বোরিং কাজ, কিন্তু তারপরে গেট স্টাক ইন এনিওয়ে, তারপরে তারা বোরিং কাজের সাথে জড়িত হয়ে যায়।
রিপোর্ট লেস বোর্ডম, তারা বোর্ডমের কথা কম রিপোর্ট করে, তারা বলে যে বোরিং এর ব্যাপারটা তারা মানুষজনকে জানায় কম। দেন কাদের চাইতে দোজ হু ট্রাই টু অ্যাভয়েড ইট, তারা যারা বোরিং কাজকে অ্যাভয়েড করার চেষ্টা করে বাই ইউজিং স্ন্যাক্স, টিভি অর সোশ্যাল মিডিয়া ফর ডিস্ট্রাকশন, তারা যারা দেখে যে এটা একটা বোরিং কাজ তাই এটাকে এড়ানোর চেষ্টা করে। কীভাবে এড়ানোর চেষ্টা করে? স্ন্যাক্স খেয়ে, ধর বোরিং কাজটা ঠিক আছে, বোরিং কাজটা করতে হবে করতেছি, কিন্তু স্ন্যাক্স খেতে খেতে এটা করি। বোরিং কাজ করতে হবে ঠিক আছে করতেছি, কিন্তু আমি একটু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করতে করতে করি, বা একটু টিভি দেখতে দেখতে বোরিং কাজটা করি। টিভি, সোশ্যাল মিডিয়া, স্ন্যাক্স এখানে হচ্ছে ডিস্ট্রাকশন। তারা জানে এটা বোরিং কাজ, তাই তারা এটা থেকে সরে আসার জন্য, মনকে সরানোর জন্য অন্য একটা ডিস্ট্রাকশন যারা ইউজ করছে, তারা বোরিং এর রিপোর্টটা বেশি দেয়। তারা বেশি মানুষজনকে জানে যে হ্যাঁ এই কাজটা বোরিং অ্যান্ড অল দ্যাট, অভিযোগ বেশি করে। তাদের তুলনায় তারা যারা দেখে যে এটা একটা বোরিং কাজ, বাট ওকে বলে যুক্ত হয়ে যায় সেটার ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? টিনেজারদের ক্ষেত্রে গবেষণা করে তারা এটা পেয়েছে যে কারা বেশি রিপোর্ট করে এবং কারা কম রিপোর্ট করে। যারা মেনে নেয় যে এটা বোরিং কাজ তারা কম রিপোর্ট করে, যারা বোরিং কাজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে স্ন্যাক্স বা অন্যান্য ডিস্ট্রাকশন দিয়ে, তারা রিপোর্টটা বেশি করে। এই কথাটার সাথে আমাদের 2, 7, 8 কোনটা কাজ করছে? প্রথমে তোমরা ভাব দেবে 2-কে, কারণ 2-এ বলেছে টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম, টিচার্সদের কথা আমরা পড়িনি। বাকি থাকলো 7 এবং 8। Age groups most affected by boredom, identifying those most affected by boredom. 7 এবং 8 তোমাদের কাছে কাছাকাছি মনে হয় দুটো তো আসলে একই। দুটোর মধ্যে আসলে কোনটা আমাদের আছে? দুটো ফাইনালিস্ট, এই ফাইনালিস্টদের মধ্যে কে হবে আমাদের চ্যাম্পিয়ন, ইট চ্যাম্পিয়ন? তো তখন তোমরা একটু পার্থক্যগুলো খেয়াল করার চেষ্টা করো। 7 বলছে এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, কোন এজ গ্রুপটা সবচেয়ে বেশি বোর্ডম দ্বারা এফেক্টেড হয়, কোন বয়সটা। আর 8 বলছে আইডেন্টিফাইং দোজ, তাদেরকে আইডেন্টিফাই করা যারা বেশি বোর্ডম দ্বারা এফেক্টেড হয়। দুটো কথার মধ্যে পার্থক্য কি? 8 নম্বরে যারা ইন্ডিভিজুয়াল পার্সনদেরকে বলছে এই পার্সনগুলো বেশি বেশি বোর্ডমে এফেক্টেড হয়। আর 7 নম্বর বলছে এই এজ গ্রুপগুলো, পার্সন না, এই এজের সবাই বোর্ডমে এফেক্টেড বেশি হয়। দেখো এই প্যারাগ্রাফটাতে তুমি একটা এজ গ্রুপের কথা পড়েছো, সেটা হচ্ছে টিনেজার, আর কোনো এজ গ্রুপের কথা পড়ো নাই। তাহলে তুমি কি আলাদা আলাদা এজ গ্রুপের কথা বের করতে পারলে যে বিভিন্ন এজ গ্রুপের মানুষজন এফেক্টেড হয়? না, আসলে বরঞ্চ টিনেজারদের মধ্যেই এক গ্রুপ বেশি মানে বোর্ডমে এফেক্টেড হয়, যারা অ্যাকচুয়ালি স্ন্যাক্স বন্য কিছু ইউজ করার চেষ্টা করে, আর আরেক দল আছে যারা মেনে নেয়, তারা কম বোর্ডম দ্বারা এফেক্টেড হয়। তাই দুটোর মধ্যে বেটার অ্যান্সার হচ্ছে 8 অ্যাকচুয়ালি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে আইডেন্টিফাই করা যাচ্ছে যে তারা ইন্ডিভিজুয়ালি কারা আসলে বেশি বোর্ডম দিয়ে এফেক্টেড হয়। এটা এজ গ্রুপ না, ইন্ডিভিজুয়াল পার্সনকে বোঝানো হচ্ছে। এই জন্য 8 হচ্ছে তোমার এর বেটার অ্যান্সার। এর বেটার অ্যান্সার হচ্ছে এই জন্য আমাদের 8। এবং এর সাথে সাথে তোমার সবগুলো লিস্ট অফ হিডিং এর অ্যান্সার সলভ হয়ে গেল আমাদের। সো আরেকবার আমরা একটু রিপিট করি যে এখানে আমরা কীভাবে সলভ করলাম। আমরা এই সহজ একটা প্রসেসে গেছি। শর্ট প্যারাগ্রাফ ফার্স্ট, লার্জ প্যারাগ্রাফের ক্ষেত্রে 2+1, মানে প্রথম দুটো লাইন পড়া এবং শেষ লাইনটা পড়া, তাহলে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাওয়া। এবং ফাইনালি যখন আমরা অপশনসগুলো খুঁজছি তখন আমরা চুজ করেছি হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন বা বাদ দেওয়ার পদ্ধতির মাধ্যমে। সো এই করে আমরা প্যারাগ্রাফগুলোকে সলভ করার চেষ্টা করেছি। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবো, প্রতিটা প্যারাগ্রাফে অসংখ্য সুন্দর সুন্দর ভোকাবুলারিজ আছে, সেই ভোকাবুলারিগুলো তোমার ইন জেনারেল তোমার ডেপথ অফ নলেজটাকে বেটার করবে। সো রিডিং ব্যাপারটাকে বোরিং হিসেবে নেওয়ার চেষ্টা করো না, বোর্ডমের বদলে এটাকে ফান হিসেবে নাও, এটাতে কত কিছু শিখতে পারছো এই জিনিসটা দেখো। আমাদের পরবর্তী ভিডিওতে, ভিডিওর সেকেন্ড পার্টটাতে আমরা আলোচনা করবো হচ্ছে বাকি কোশ্চেন্সগুলো নিয়ে। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম।